আচ্ছা, আমরা ডিসইউরিয়া থেকে একটু যাই, তারপর ইউটিআই চলে যাব। ডিসইউরিয়াতে আমরা পড়ব যে পেইন অর ডিসকমফোর্ট অর বার্নিং সেন্সেশন ডিউরিং অর ইমিডিয়েটলি আফটার মিকচুরেশন ইজ কল্ড ডিসইউরিয়া। তো এগুলা এই যে মিকচুরেশনের সময় ইমিডিয়েটলি অথবা মিকচুরেশন শেষে যদি এরকম পেইন অথবা বার্নিং সেন্সেশন দেখা যায় তখন সেটাকে ডিসইউরিয়া বলা হবে। এবং এটা দেখো সিস্টাইটিস, ব্লাডারে ইনফেকশন, তারপর ইউরেথার ইনফেকশন, অনেক সময় দেখা যায় যে ব্লাডার নেক অবস্ট্রাকশন, যখন স্টোন অথবা নিউপ্লাজম হয় তখন ব্লাডার নেক অবস্ট্রাকশন হয়ে ব্লাডার নেকে যদি ইনফ্লামেটরি কন্ডিশন ক্রিয়েট হয় তখন দেখা যেতে পারে, তখন দেখা যায় ডিসইউরিয়া হতে পারে। আবার প্রোস্টাটাইটিস বা প্রোস্টেটের ইনফ্লামেটরি সোয়েলিংয়ে ইউরেথ্রা কম্প্রেস হয়ে যায়, তখন দেখা যায় যে সারাউন্ডিং টিস্যুকে কম্প্রেস করে, তখন একটা পেইনফুল সিচুয়েশন তৈরি হতে পারে। তাহলে ম্যাক্সিমাম কেসে দেখো আমরা যে সমস্ত পেইনের কথা বলেছি, পেইন আর ডিসকমফোর্ট বা ডিসইউরিয়া, এটার কজ আমরা হচ্ছে কয়েকটা ইনফ্লামেটরি কন্ডিশন বলে দেবো, যেটা হচ্ছে ব্লাডার, ইউরেথ্রা, প্রোস্টেট, আর হচ্ছে ব্লাডার নেকের অবস্ট্রাকশন যখন হয় প্রোস্টেট এনলার্জমেন্টে। আমরা চলে আসি আমাদের মেন পড়া, যেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো এইটা হচ্ছে প্রেজেন্স অফ 10⁵ অর্গানিজম পার ml ইন মিডস্ট্রিম ইউরিন। তো আমাদের যদি দেখো, যদি আমাদের কি হয় বলো তো, 10⁵ থেকে বেশি অর্গানিজম পার ml ইউরিনে পাই, তাহলে সেটাকে আমরা বলবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে ওয়াই 10⁵ আমরা ধরি, এটা হচ্ছে এই 10⁵ থ্রেশহোল্ডটা ধরার মাধ্যমে আমরা কন্টামিনেশন আর ট্রু ইনফেকশন এটার মধ্যে পার্থক্য করতে পারি। তো আর মিডস্ট্রিম কেন নেই? মিডস্ট্রিম ইউরিনে দেখা যায় যে ইউরেথ্রাল ফ্লোরাগুলো থাকে না, তাহলে এই কারণে আমরা মেইনলি মিডস্ট্রিম ইউরিনটা নেই। তারপরে আমি আসি স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন অফ দ্য ইউটিআই। এখানে কি কি আছে দেখো, স্পেকট্রামের মধ্যে দেখো অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া। এখন এখানে হচ্ছে দেখা যাচ্ছে ইউরিনে ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে, বাট দেখা যায় যে কোনো সিমটমস নাই। আর সিমটোম্যাটিক অ্যাকিউট ইউরেথাইটিস অ্যান্ড সিস্টাইটিস, আর এখানে দেখা যাচ্ছে যে সিমটম প্রেজেন্ট আছে বার্নিং, আর্জেন্সি, যেহেতু ইনফেকশন হচ্ছে ইউরেথ্রাতে এবং ব্লাডারে। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, এটা হতে পারে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইনভলভিং দ্য কিডনি, মে লিড টু সেপসিস অর রেনাল স্কারিং। তো এখানে হাই ফিভার, ফ্ল্যাঙ্ক, ভমিটিং এগুলো থাকবে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে। অ্যাকিউট প্রোস্টাটাইটিস হতে পারে যেখানে দেখা যায় যে ডিসইউরিয়া, টেন্ডার একটা প্রোস্টেট থাকে, এবং এটা এখান থেকে কিছু ইউরিনারি ট্র্যাক্ট রিটেনশন হতে পারে। আর সেপ্টিসেমিয়া যেটা, এটা দেখা যায় যে সিস্টেমিক সাইন ক্রিয়েট করে, এখানে হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ফ্রম ইউটিআই মে কজ ইউরোসেপসিস, একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো ইউটিআই যে ব্যাকটেরিয়া সেখান থেকে আলটিমেটলি সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে, মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন ইকোলাই এর মাধ্যমে এটা হতে পারে। তাহলে দেখো কী কী স্পেকট্রামে এই ইউটিআই প্রেজেন্টেশন হতে পারে, সেটা হচ্ছে কোনো সিমটম থাকবে না, এরকম হতে পারে। সিমটমস থাকবে, ইউরেথ্রাইটিস, সিস্টাইটিস হতে পারে, অথবা আমি যদি একটু বলে যাই, ইউরেথ্রা গেল, ব্লাডার গেল, তারপর হচ্ছে পাইলোনেফ্রাইটিস যে কিডনি গেল, এরপর প্রোস্টেট, হ্যাঁ, এইসব জায়গায় ইনফ্লামেশন হবে। প্লাস আর একটা লাস্টে আমরা বলবো যেটা একটু সিরিয়াস কন্ডিশন, সেপ্টিসেমিয়া। তো এগুলা হচ্ছে স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো কী কী অর্গানিজম এখানে কজিং ইউটিআই দেখো, এটা তো আমরা একদম পিছিয়ে থেকে পড়ে আসতেছি। ইকোলাই সবার আগে, সেকেন্ড আমরা বলবো প্রোটিয়াস, তারপর আছে স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, তারপর ক্লেবশিয়েলা বা স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিস আছে, এপিডার্মিডিস, আর তারপর এন্টেরোকক্কাস ফ্রিটালিস, ক্লেবশিয়েলা নিউমোনিয়া, সিউডোমোনাস স্পেসিস, এগুলাও আছে মোস্ট ইম্পর্টেন্ট। বাট ইকোলাই বা প্রোটিয়াস, স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, তারপর সিউডোমোনাস, এগুলা হচ্ছে আগে বলার ট্রাই করবো আমরা। তো ফার্স্টে দেখি যে রিস্ক ফ্যাক্টর অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর রিকারেন্ট ইউটিআই, এটা রিস্ক ফ্যাক্টর কী কী আছে। ফার্স্টে দেখবো যে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হবে, তারপর
অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস থাকবে, নিউরোলজিক্যাল প্রবলেম থাকবে, ফরেন বডিজ থাকবে। তো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তারপর হোস্টের ডিফেন্স সিস্টেম বা ইমিউনিটি কমে যাবে, সেই সমস্ত ক্ষেত্রে ইউটিআই হওয়ার একটা চান্সেস থাকে। দেখো, বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট যদি হয়, সেখান থেকে ইউটিআইয়ের একটা চান্সেস ডেভেলপ করে। তো বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট হলে দেখা যায় যে একটা ইউরিনের স্ট্যাসিস তৈরি হয় বা ইউরিনটা রিটেনশন হয়। তো সেই কারণে ওই জায়গায় ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করে ওখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে। আবার ইউরেথ্রাল স্ট্রিকচার হলেও সেম, রেসিডুয়াল ইউরিন, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। প্রোস্টেট ক্যান্সার হলে সিমিলার মেকানিজম টু দ্য বিপিএইচ, বিইপি বা বিপিএইচ যেটাই বলো, আমরা জেনারেলি মেডিসিনে বিপিইপি পড়ে থাকি, আর প্যাথোলজির জন্য বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া পড়ে থাকি। আচ্ছা, দুটোই সেম কন্ডিশন। তো দেখো যে এটা হলে কি হয়, যে ব্লাডার নেক অবস্ট্রাকশন হওয়ার কারণে দেখা যায় যে কি হবে, ইউরিনের রিটেনশন হবে, এবং সেখানে দেখা যায় যে ইউরিনের কিছু রেসিডুয়াল ইউরিন থেকে যাচ্ছে, রেসিডুয়াল ইউরিন। এই ইউরিনে দেখা যায় যে ব্যাকটেরিয়া গ্রো করে, রেসিডুয়াল ইউরিনে ব্যাকটেরিয়া গ্রো করবে, এবং ব্যাকটেরিয়া গ্রো করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের দিকে নিয়ে যাবে। তো আমি দেখি অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস কি আছে। ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স, এটা কি? ইউরিন হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্লো করে ব্লাডার থেকে ইউরেটারে। তো এটার কারণে দেখা যায় যে মানে এই প্রবলেমটার কারণে ধরো ওই যে ব্লাডার থেকে ভেসিকো তো ব্লাডার রিলেটেড, আর ইউরেটেরিক হচ্ছে ইউরেটার। তো ব্লাডার থেকে ইউরেটারে যদি ব্যাকফ্লো করে ইউরিন, তখন বারবার ইনফেকশন হতে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইউটিআই ডেভেলপ করবে, অথবা দেখা যায় যে ইউটেরাইন যেটা প্রোলাপস, সেক্ষেত্রেও ব্লাডার ইউটেরাইন প্রোলাপসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্লাডারেও একটা চাপ পড়ছে, দেখা যায় যে ইনকমপ্লিট ব্লাডার এমটিং হচ্ছে, তখন স্ট্যাসিস হয়। অথবা ব্লাডার ফিস্টুলা যদি হয়, অ্যাবনর্মাল কানেকশন, কন্টামিনেশন উইথ ফিকাল অর্গানিজম, অ্যাবনর্মাল কানেকশন হয় হচ্ছে বাউলের সাথে, তখন ফিকাল অর্গানিজমের সাথে দেখা যায় যে একটা অ্যাবনর্মাল কানেকশন ক্রিয়েট হওয়াতে কন্টামিনেশন হচ্ছে, সেই কারণে ইউটিআই ডেভেলপ করছে। তারপর নিউরোলজিক্যাল প্রবলেম, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এখানে ব্লাডারের সেন্সেশন কমে যায়, দ্যাটস ওয়াই ইনকমপ্লিট ব্লাডার এমটিং থাকে, সেখান থেকে ইউটিআই ডেভেলপ করতে পারে। অথবা মাল্টিপল স্ক্লেরোসিস বা স্পাইনাল বাইফিটা, এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল ব্লাডার ডিসফাংশন, এগুলো নিউরোলজিক্যাল ব্লাডার ডিসফাংশন। তারপর আমরা দেখব ফরেন বডি যেটা, সেটা ক্যাথেটার, তারপর ইউরেটেরিক স্টেন্ট, নেফ্রোটমি টিউব, স্টোন, এসব ক্ষেত্রেও দেখা যায় যে ইউটিআই ডেভেলপ করতে পারে। এখন ক্যাথেটারের ক্ষেত্রে কি হয়, এগুলা হচ্ছে এগুলার সারফেসে ব্যাকটেরিয়া, এই ইনস্ট্রুমেন্টগুলোর সারফেসে ব্যাকটেরিয়া বায়োফিল্ম ফর্মেশন করে থেকে যায়। তো দেখা যায় যে এগুলো ইনসার্ট করার পরে ইউটিআই ডেভেলপ করতে পারে। তো এই আর কি, ব্যাকটেরিয়াগুলা এই এগুলার সারফেসে ইজিলি বায়োফিল্ম ফর্মেশন করে বেঁচে থাকে। আচ্ছা, লস অফ হোস্ট ডিফেন্স, এটা দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এখানে আমরা তো সবসময় পড়ে আসি যে ডায়াবেটিস মেলিটাসে ইমিউনিটি কম। তো এটার একটা ব্যাখ্যা কি কেউ বলতে পারো যে ডায়াবেটিস মেলিটাসে ইমিউনিটি কেন কম থাকে? ইমিউনিটি কম থাকে কজ দেখা যায় যে হাই গ্লুকোজ থাকে ব্লাডে। তখন কি হয়, এই হাই গ্লুকোজটা ব্যাকটেরিয়াল গ্রোথ প্রমোট করে। তো তখন দেখা যায় যে ইমিউন রেসপন্সটা কমে যায়। তাহলে এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। আবার অ্যাট্রোপিক ইউরেথ্রাইটিস, ভ্যাজাইনাইটিস, এই পোস্ট মেনোপজাল উমেনের ক্ষেত্রে দেখা যায়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি যদি হয় পোস্ট মেনোপজাল উমেনের, তখন দেখা যায় যে মিউকোসাল লাইনিং একটা পিএইচ চেঞ্জ হয়,
ইউরেথ্রাতে বা ভ্যাজাইনাতে, তখন ইজিলি ব্যাকটেরিয়ার কলোনাইজেশনটা হতে পারে। তো এই হচ্ছে মেনলি রিস্ক ফ্যাক্টর, যে ব্লাডারে আউটফ্লো অবস্ট্রাকশন বা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি বা নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি অথবা ফ্লোরেন বডি অথবা লস অফ হোস্ট ডিফেন্স, এই কয়েকটা কারণে দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করছে। আমরা দেখি যে কিভাবে আমরা ইনভেস্টিগেট করব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে। সেটা ফার্স্টে আমরা যাব ক্লিনিক্যাল ফিচারে, যেখানে দেখব যে অ্যাব্রুপ্ট অনসেট অফ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। তো দেখা যায় যে আর্জেন্সি টু পাস স্মল অ্যামাউন্ট অফ ইউরিন। এখানে দেখা যায় যে যেহেতু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তাহলে বারবার ব্লাডার ওয়ালে কিন্তু একটা ইরিটেশন হচ্ছে, স্পেশালি ইন কেস অফ সিস্টাইটিস। তো ব্লাডার ওয়ালে বারবার ইরিটেশন হলে আমাদের হচ্ছে একটু পরে পরে একটা মিকচুরেশনের আর্ক চলে আসবে, একটা ইউরিনেশনের আর্ক চলে আসবে। তো এই কারণে দেখা যায় যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। এরপর দেখা যাবে ডিসইউরিয়া ডেভেলপ করবে। সেম এখানে দেখা যাচ্ছে যে পেইন আর বার্নিং একটা ইউরিনেশনের সেন্স, ইউরিনেশন পাওয়া মানে একটা ফিলিং পাওয়া যাবে, যেহেতু এখানে ইনফ্ল্যামেশন হচ্ছে। আর্জেন্সি, এটাও ব্লাডার ইরিটেশনের কারণে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি আর আর্জেন্সি দেখা যায়। আমরা FUD দিয়ে পড়েছিলাম মেইন কয়েকটা সিমটম ইউটিআই। তো ইউরিন অ্যাপিয়ার্স ক্লাউডি অ্যান্ড আনপ্লিজেন্ট ওডর। হ্যাঁ, এটা হচ্ছে যদি পাইউরিয়া হয়, যদি পাঁচ বের হয় অথবা দেখা যায় যে প্রোটিন বের হচ্ছে, তখন একটু ক্লাউডি কালার হতে পারে ইউরিনে। হেমাচুরিয়া হবে যদি ইউরিনের সাথে ব্লাড বের হয়। সুপ্রাপিউবিক পেইন অথবা টেন্ডারনেস ডেভেলপ করবে যদি দেখা যায় যে এটা আসলে মেনলি লোয়ার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এখানে ব্লাডার ওয়াল ইনফ্লামেশনের কারণেই মেনলি সুপ্রাপিউবিক পেইনটা হচ্ছে, অ্যান্ড টেন্ডারনেস ডেভেলপ করবে এই জায়গায়। তারপর লোইন পেন অ্যান্ড টেন্ডারনেস, এটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের কারণে এটা হতে পারে, যে লোইন পেন অ্যান্ড টেন্ডারনেস, যে পাইলাইটিস আর পাইলোনেফ্রাইটিস মেনলি হচ্ছে দেখা যায় যে কিডনির ক্ষেত্রে, কিডনি ইনফ্লামেশনের ক্ষেত্রে বা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশনের ক্ষেত্রে এটা হতে পারে। তারপরে আমরা আসি যে সিস্টেমিক সিমটম কিছু থাকবে, যেমন ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। এটা হচ্ছে দেখা যাচ্ছে সাইন অফ ইউটিআই আর ইউরিওসেপসিস। এখানে সাইটোকাইন হলো রিলিজ হয়, তো সেখান থেকে দেখা যায় যে পুরা ডেভেলপ করে সিস্টেমিক ম্যানিফেস্টেশন ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। তো এই তো মোটামুটি ক্লিনিক্যাল ফিচার অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা অনেক ইম্পর্ট্যান্ট, কাজ এটা আসলেই অনেক কমন একটা ডিজিজ। তো ইনভেস্টিগেশন আমরা দেখবো যে রুটিন এক্সামিনেশন দ্য ইউরিনে আমরা হচ্ছে পাইউরিয়া আর হেমাচুরিয়া দেখতে পারবো, যে ইন্ডিকেটস প্রেজেন্স অফ ইনফ্লামেশন, ব্লিডিং অর রেনাল ইনভলভমেন্ট। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা যাচাই করতে পারবো। কালচার অফ ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন, মিডস্ট্রিম ইউরিনে কালচার করার মাধ্যমে আমরা হচ্ছে মিডস্ট্রিম ইউরিনে হচ্ছে কালচার করতে হবে, কজ দেখা যায় যে আমরা তো জানি যে মিডস্ট্রিম না হলে ফিকাল ফ্লোরা, আমি যদি প্রথমেই ইউরিনটা নিয়ে নিই তখন ফিকাল ফ্লোরা মেশানো থাকবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন করে আমরা দেখবো যে মিডস্ট্রিম ইউরিনটা হচ্ছে নিয়ে নিব। নেওয়ার পর আচ্ছা সুপ্রাপিউবিক অ্যাসপিরেশনও করতে পারি অথবা মিডস্ট্রিম ইউরিন হচ্ছে নিতে পারি একদম ইউরিনেশনের সময়, আর এটা তো অ্যাসপিরেশন করবো সুপ্রাপিউবিক এরিয়াতে। তো দেখা যাবে যে এখানে আমরা ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন করবো এবং ব্লাডটা তখন হচ্ছে ইউরিনটা তখন কালচার করে নেব ফর ডিটেক্ট দ্য মাইক্রো অর্গানিজম। অ্যান্ড তখন হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটিটা বুঝতে পারবো এবং কোন অর্গানিজম দিয়ে হচ্ছে সেটা ডিটেক্ট করার পরে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ওয়াইজ আছে টার্গেটেড অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারবো। তো used in infant or patient unable to give clean midstream sample। আচ্ছা, তো সুপ্রাপিউবিক অ্যাসপিরেশনে যে সমস্ত পেশেন্ট হচ্ছে বাচ্চা, দেখো যে ইনফ্যান্ট অথবা যে সমস্ত পেশেন্ট মিডস্ট্রিম স্যাম্পল দিতে পারবে না তাদের সময় এই সুপ্রাপিউবিক অ্যাসপিরেশনটা করতে হবে। ফুল ব্লাড কাউন্ট আমরা কেন করব, এখানে লিউকোসাইটোসিস আছে কিনা দেখব, মানে আরবিসি ডাব্লিউবিসি সবগুলো কাউন্টই করব, করে দেখব যে এখানে কি ইনফেকশিয়াস কন্ডিশন, যেহেতু অবশ্যই লিউকোসাইটের পরিমাণ বেড়ে যাবে। তারপরে আমরা আসি ব্লাড ইউরিয়া, সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো করতে হবে। তো
রেনাল আলট্রাসাউন্ড আমরা করতে পারি পাইলোনেফ্রাইটিস সাসপেক্ট করার জন্য, কিডনি ভালো আছে নাকি দেখার জন্য আমরা মেনলি যে সিরাম ক্রিয়েটিনিন সিরাম ইলেক্ট্রোলাইট করে থাকবো। এই তো তারপর আছে ট্রিটমেন্ট, এখানে ট্রাইমিথোপ্রিন, তারপর সিপ্রোফ্লক্সাসিন, নাইট্রোফুরান্টোইন, এগুলা মনে রাখতে হবে। সিপ্রোফ্লক্সাসিন, জেন্টামাইসিন পাইলোনেফ্রাইটিসের জন্য, আর এটা হচ্ছে সিস্টাইটিসের জন্য। এপিডিডাইমো অর্কাইটিসের জন্য সিপ্রোফ্লক্সাসিন আর ডক্সোসাইক্লিন, আর অ্যাকুট প্রস্টাটাইটিসের জন্য ট্রাইমিথোপ্রিন আর সিপ্রোফ্লক্সাসিন। তো এটা হচ্ছে মেনলি ট্রিটমেন্ট। ওকে, তারপর ট্রিটমেন্ট অফ দ্য ইউটিআই ইন দ্য প্রেগনেন্ট লেডি, এখানে হচ্ছে সেফালেক্সিন আর নাইট্রোফুরান্টোইন আর কোয়ামোক্সিক্ল্যাপ, এগুলো দিতে হবে। তো রাইট দেন দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য রিকারেন্ট ইউটিআই। রিকারেন্ট ইউটিআই জিনিসটা কি? ইনফেকশন বাই দ্য সেম অর্গানিজম উইদিন 7 days অফ কমপ্লিশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি। দেখা যায় যে ব্যাপারটা কি, যে আমাদের যে অ্যান্টিবায়োটিক থেরাপিটা দিয়েছি ইউরিনারি ইনফেকশনের কারণে, সেটা দেওয়াতে ব্যাকটেরিয়া ফুলি ইরাডিকেটেড হয় নাই এবং ইনফেকশন আবার ফ্লেয়ার আপ করেছে। তো ইরাডিকেটেড হয়নি, তারপর দেখবো যে ব্যাকটেরিয়া আবার ফ্লেয়ার আপ করেছে, সেটাই হচ্ছে রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন, এবং উইদিন 7 days অফ কমপ্লিশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি। অ্যান্টিবায়োটিক থেরাপি মানে থেরাপি শেষ করার 7 দিনের মাথায় আবার হয়েছে, এটা হচ্ছে তোমার রিল্যাপস। আর রিইনফেকশন কোনটা হবে? ইফ ইনফেকশন বাই সেম অর ডিফারেন্ট অর্গানিজম আফটার 14 days অফ কমপ্লিটিং অ্যান্টিবায়োটিক, যদি 14 দিনের মাথায় আবার হয় তখন সেটাকে রিইনফেকশন বলবো। তাহলে রিকারেন্ট ইউটিআই 2 রকমের হবে, একটা হচ্ছে রিল্যাপস আর একটা হলো রিইনফেকশন। রিল্যাপসটা হবে 7 দিনের মাথায় আবার হবে অ্যান্টিবায়োটিক থেরাপি শেষ করার, আর রিইনফেকশনটা 14 দিনের মাথায় হবে। আচ্ছা, তো এই যে এটা রিইনফেকশনটা আর রিল্যাপসটা কি? রিইনফেকশনটা একদম কমপ্লিটলি দেখা যাচ্ছে যে একটা নিউ এপিসোড অফ ইউটিআই। এটা হচ্ছে সেম প্যাথোজেন দিয়ে হতে পারে রিকলোনাইজেশন, অর দ্য নিউ ওয়ান দিয়ে হতে পারে, সেম প্যাথোজেন অথবা নিউ ওয়ান দিয়ে হতে পারে। এটা হচ্ছে রিল্যাপস থেকে মোর কমন, ঠিক আছে, রিল্যাপস থেকে বেশি কমন। এবং তাহলে এটা কেন হয়, রিইনফেকশনটা বারবার কেন হয়? এটা মেইনলি পেশেন্টের হাইজিন মেনটেন না করার কারণে, বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি, বা ডায়াবেটিস, বা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, মানে রিস্ক ফ্যাক্টর থাকার কারণে রিইনফেকশনটা হতে পারে। বাট রিল্যাপসের কেসে আমরা বুঝে নেব যে পেশেন্টটার যে ইনফেকশন ছিল, মানে প্রথম কেসে যে ইনফেকশনটা ছিল সেটা আসলে ইরাডিকেটই হয়নি ফুললি, মানে ট্রিটমেন্টটা দিয়ে বা অ্যান্টিবায়োটিক থেরাপিটা দিয়ে ইনফেকশনটা ফুললি ইরাডিকেটেড আমরা করতে পারিনি, এই কারণে 7 দিনের মাথায় আবার দেখা দিয়েছে। বা যদি 14 দিনের মাথায় আবার দেখা দেয় তখন আমি এটাকে রিইনফেকশন বলবো, কারণ দেখা যাচ্ছে যে তখন ওটা আবার রিকলোনাইজেশন হচ্ছে, মানে আমাদের আগের ইনফেকশনটা এখন আর নেই, সেটা তো ইরাডিকেটেড হয়েই গেছে, বাট ওই আগের প্যাথোজেন দিয়ে আবার হচ্ছে রিকলোনাইজেশন, অথবা নতুন কোনো প্যাথোজেন দিয়ে হচ্ছে। তো এটা হচ্ছে রিল্যাপস আর রিইনফেকশন, এই দুটার মধ্যে পার্থক্য। আমরা চলে যাই রিস্ক ফ্যাক্টরে। রিস্ক ফ্যাক্টরটা কি? এখানে রিস্ক ফ্যাক্টর কী কী বলবো আমরা? ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হলে, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, নিউরোলজিক্যাল প্রবলেম, ফাইনবাডি, ওই যে আগের যে ইউটিআই রিস্ক ফ্যাক্টর আমরা পড়েছি সেম, ইনভেস্টিগেশনও সেম আগের মতোই, আমাদের দেখবো যে ট্রিটমেন্টটাও সেম। তারপর অ্যাডভাইসটা কী কী আছে এটা একটু দেখি। ফ্লুইড ইনটেক করতে বলবে অ্যাডিকুয়েট, এটা ইউরিন ফ্লোকে বাড়াবে। তো এই কারণে যে ব্যাকটেরিয়া, এখানে দেখা যায় যে আমরা তো বারবার পড়েছি যে রেসিডিউ থাকে, তাই না? কোনো কারণে যদি দেখা যায় যে ইউরিনটা রেসিডিউ হয়ে যায়, তো ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে দেখা যাচ্ছে যে ইউটিআই ডেভেলপ করছে। বাট আমি যদি অ্যাডিকুয়েট ইউরিন ফ্লো করতে পারি, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াটা ফ্লাশেস আউট হয়ে যায়। তো তখন কি হয়? ফ্লাশেস আউট হয়ে গেলে আমাদের কলোনাইজেশনটা রিডিউস হয়ে যাবে, রিডিউস। তাহলে
যদি দেখা যায় যে ব্যাকটেরিয়া ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে, তখন কলোনাইজেশন রিডিউস হচ্ছে। তো এই কারণে কিন্তু আমরা এটার জন্য আমরা অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেকটা অবশ্যই নিতে পারি। ঠিক আছে, এটা অবশ্যই 2 লিটার থেকে বেশি, অ্যাটলিস্ট 2 লিটার পানি আমাদের রেগুলার পান করতে হবে, যাতে ব্যাকটেরিয়াটা ওয়াশ আউট হয়ে যায়। রেগুলার কমপ্লিট এমটিং অফ ব্লাডার, তো এটা হচ্ছে দেখা যায় যে ইউরিন স্ট্যাসিসটা প্রিভেন্ট করবে। তো তার কারণে ব্লাডার এমটি করলে কোনো রেসিডিউ থাকবে না, তো দ্যাটস ওয়াই আমাদের দেখা যায় যে কোনো ইউটিআই হবে না। গুড পার্সোনাল হাইজিন স্পেশালি ইন ফিমেলস রিডিউসেস contamination from premium or anus to urethra, perineum or anus to urethra। তো দেখা যায় যে আমাদের তো ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় যে ক্লোজ প্রক্সিমিটি টু দ্য ইউরেথ্রাল ওপেনিং অ্যান্ড অ্যানাল ওপেনিং, তো সেক্ষেত্রে দেখা যায় যে ইজিলি কন্টামিনেশন হওয়ার একটা চান্সেস থাকে। তো আমরা যদি গুড পার্সোনাল হাইজিন মেনটেন করি, তাহলে কন্টামিনেশনের চান্সেসটা একদম কমে যাবে। তো ব্লাডার এমটিং বিফোর অ্যান্ড আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স হেল্পস ফ্লাশ আউট ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউসড ডিউরিং ইন্টারকোর্স। তাহলে দেখা যায় যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এবং পরে ব্লাডারটা এমটি করা হয় বা এখানে ইউরিনেশন করা হয়, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াটা ফ্লাশ আউট হয়ে যায় এবং ইউটিআই চান্সটা কমে যায়। ট্রিটমেন্ট অফ এনি আন্ডারলাইং কজ, দেখা যায় যে রিমুভিং ক্যাথেটার, ম্যানেজিং ডায়াবেটিক, এগুলা হচ্ছে সোর্স অফ রিকারেন্স। তো এইসব কজগুলাকে আমাদের হচ্ছে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপস সেটা হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, তারপর দেখা যায় যে ক্যাথেটার সেটা রিমুভ করে দিতে হবে। তো এগুলা হচ্ছে যদি আমি কজটাকে রিমুভ করি, তাহলে ইউটিআইটা অনেকটা আমাদের কন্ট্রোলে চলে আসতে পারে। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার দিকে একটু তাকাই আমরা। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়াটা বলেছে যে 10⁵ per ml অর্গানিজম ইন দ্য ইউরিন। তো এটা হচ্ছে প্রেজেন্স অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া উইদাউট সিমটম। মানে দেখা যাচ্ছে যে ইউরিনেস ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে বাট কোনো সিমটম নেই। তো এটা একটা অ্যাসিম্পটোমেটিক ইন্ডিভিজুয়াল, বাট ব্যাকটেরিয়া ঠিকই প্রেজেন্ট আছে। তো এই পরটা প্রিভেলেন্সটা বলেছে যে কত পার্সেন্টের ক্ষেত্রে কত পার্সেন্ট হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ট্রিটমেন্ট মেনে জানতে হবে যে এটা হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে নন প্রেগনেন্ট ওম্যান এবং সবচেয়ে বেশি হচ্ছে প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে বেশি দেখা যায়, একটু জানলেই এনাফ। Treatment is required in infant, pregnant women and those with urinary tract abnormalities. Treatment is same as UTI. আচ্ছা, ইউটিআই মোর কমন ইন ফিমেল, এটার কিছু কারণ এখানে বলেছে যে ইউরেথ্রা শর্টার, তারপর ক্লোজ প্রক্সিমিটি টু ইউরেথ্রা টু অ্যানাস, অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়াল প্রোস্ট্যাটিক সিক্রেশন। তো মেলদের ক্ষেত্রে যেটা দেখা যায় একটা প্রোস্ট্যাটিক সিক্রেশন আছে, যেখানে সেই ফ্লুইডে হচ্ছে জিঙ্ক, তারপর অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু পেপের আছে যেটা কিন্তু আপনাদেরকে প্রোটেকশন দেয়। বাট যেহেতু ফিমেলদের ক্ষেত্রে এই প্রোস্ট্যাটিক সিক্রেশনটা অ্যাবসেন্ট, তাহলে দেখা যায় যে ইউটিআই এর চান্সেস বেশি থাকে। তারপর দেখা যায় যে সেক্সুয়াল ইন্টারকোর্স মে কজ মাইনর ইউরেথ্রাল ট্রমা অ্যান্ড ট্রান্সফার ব্যাকটেরিয়া ফ্রম দ্য পেরিনিয়াম ইনটু ব্লাডার। তো মাইনর ট্রমা ক্যান ইন্ট্রোডিউস পেরিনিয়াল ব্যাকটেরিয়া ইনটু ইউরেথ্রা। এটা হচ্ছে মেনলি আমরা যে হানিমুন সিস্টেটিসটা পড়ে আসছি মাইক্রোবায়োলজি থেকে, তো সেম প্রসিডিউর আসলে। কমন ফিচার অফ দ্য লোয়ার ইউটিআই, এটা হচ্ছে আমরা পড়েছি ফানান হিপডেস, এভাবে পড়েছি আগের ইয়াগুলোতে। ওটা ছিল লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের সিমটমস। এখন আমরা পড়ছি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কী সিমটম আছে, সেটা FUD দিয়ে আমরা পড়লাম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ ইউটিআই, FUD, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি ডিসইউরিয়া। হোয়াট ইজ স্টেরাইল পাইউরিয়া? তো নিউট্রোফিল প্রেজেন্ট ইন ইউরিন বাট ইউরিন কালচার নেগেটিভ ইজ কল স্টেরাইল পাইউরিয়া। তো এটা হচ্ছে রেনাল টিবির ক্ষেত্রে মেনলি হয়। তো স্টেরাইল বলতে কি বুঝিয়েছে বলো তো, যে স্টেরাইল মানে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া গ্রো নাই, ঠিক আছে, নো ব্যাকটেরিয়া গ্রো অন কালচার।
রেড পাইউরিয়া মানে হোয়াইট সেল ইউরিন পাওয়া যাবে, মানে এখানে ইনফেকশন অথবা ইনফ্লেমেশন অবশ্যই প্রেজেন্ট আছে। তো এটা দেখা যায় যে মাইক্রোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, মাইক্রোব্যাকটেরিয়া নট ডিটেক্টেড অন রুটিন কালচার। তো আমরা রুটিন কালচার করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে ডিটেক্ট করতে পারি না। তো তখন আমরা দেখি যে পাস ঠিকই আছে, বাট দেখা যায় যে কোনো ব্যাকটেরিয়া পাচ্ছি না। এছাড়া আমরা দেখতে পারি ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে বা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের ক্ষেত্রে, তো তখন দেখা যায় যে এরকম হতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিডনিকে ইনফেক্ট করে, ইনফ্লামেশন করে নিউট্রোফিল অথবা লিম্ফোসাইট দিয়ে। তো স্ট্যান্ডার্ড কালচার টেকনিক ডোন্ট গ্রো টিবি আনলেস স্পেশাল মিডিয়াম লয়েন্সেন জেনসেন মিডিয়াম লাগে তার জন্য। তো নর্মালি এটা কালচার নেগেটিভ হয়, বাট ডাব্লিউবিসি তো ঠিকই প্রেজেন্ট থাকবে। তো এটাই স্টেরাল পাইউরিয়া। আমরা দেখা যাবে ইউরিন দিয়ে ঠিকই আমরা ডাব্লিউবিসি বের হতে দেখব, মানে নিউট্রোফিল অথবা লিউকোসাইট এগুলা। What is urethral syndrome? Some patients have symptoms suggestive of urethritis or cystitis, but no bacteria are cultured from urine. তো দেখা যায় যে ইউরেথ্রাইটিস এবং সিস্টাইটিসের কিছু সিমটম আছে, বাট কোনো ব্যাকটেরিয়া আমি কালচার করতে পারছি না। এটা মানে যে পেশেন্ট ফিল লাইক দে হ্যাভ ইউটিআই, যেমন ডিউজিরিয়া ফ্রিকোয়েন্সি আর্জেন্সি আছে, বাট আমাদের রুটিন ইউরিন কালচার নেগেটিভ, নো ব্যাকটেরিয়া ইনফেকশন ইজ ফাউন্ড। তো এটার যে এক্সপ্লেনেশন বা কজটা, মানে ইনফেকশনটা এমন অর্গানিজম দিয়ে যেটা রেডিলি কালচার করা যায় না, যেমন ক্ল্যামাইডিয়া, মাইক্রোপ্লাজমা অথবা সাম অ্যানারোব। তো দিস অর্গানিজম ডোন্ট গ্রো ইন স্ট্যান্ডার্ড অ্যানারোবিক ইউরিন কালচার। তো intermittent or low count bacteriuria, তো urine might contain low levels of bacteria below detection threshold or shed regularly. তো ইউরেথ্রাল সিনড্রোমটা পেশেন্টের সিমটম আছে কিন্তু কোনো ব্যাকটেরিয়া আমি কালচার করতে পারছি না, কারণ আমার ইনফেকশন এমন অর্গানিজম দিয়ে যেগুলো ক্ল্যামাইডিয়া, অ্যানারোবস, এগুলো রুটিন কালচার মিডিয়া দিয়ে যে কালচার করা যায় না। তো অনেক সময় দেখা যায় এটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে দেখা যায় যে ইন্টারমিডিয়েন্ট আর লো কাউন্ট, এত বেশি অল্প কাউন্টের মানে দেখা যাচ্ছে যে ইউরিনে ব্যাকটেরিয়ার কাউন্টটা অনেক লো বা ইন্টারমিডিয়েন্ট আর লো কাউন্ট। তারপর দেখা যায় যে রিয়াকশন টু টয়লেট্রিজ অর ডিসইনফেক্টেন্ট সোপ, তারপর এগুলা ইরিটেন্ট এগুলা ইউজ করলে দেখা যায় যে কেমিক্যাল ইরিটেশন হয়, যেটা ইনফেকশনকে মিমিক করে, আসলে তার ইনফেকশনই হয় নাই। তারপর ভ্যাজাইনাইটিস হয়, পোস্ট মেনোপজাল ওমেনে যে ভ্যাজাইনাইটিস হয় সেখান থেকেও ইউটিআইয়ের মতো সিমটমটা মিমিক করতে পারে। তাদের দেখা যায় যে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে মিউকোসাটা ড্রাই, থিন আর ইনফ্ল্যামড হয়ে যায়, তখন সিমটম ইউটিআইয়ের মতো মিমিক করবে। সিমটম রিলেটেড টু সেক্সুয়াল ইন্টারকোর্স। তো মেকানিক্যাল ট্রমা, তারপর যদি হয় যেমন হানিমুন সিস্টাইটিস, হ্যাঁ, তখন দেখা যায় যে একটা ইউটিআইয়ের মতো সিমটমটা মিমিক করবে। তো এই তো মেইনলি ইউরেথ্রাল সিনড্রোম। তো স্টেরাইল পাইউরিয়াতে আমরা পড়েছি যে নিউট্রোফিল প্রেজেন্ট বাট ইউরিন কালচার নেগেটিভ, আর ইউরেথ্রাল সিনড্রোমেও ইউরিন কালচার নেগেটিভ, বাট এখানে আছে কিছু সিমটম, ইউরেথ্রাইটিস এবং সিস্টাইটিস। তো আমরা জাস্ট যেখান থেকে আপার ইউটিআই লোয়ার ইউটিআইতে পড়ে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন শেষ করবো ইনশাল্লাহ। ক্লিনিক্যাল ফিচার, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ফিচার দেবো ফিভার উইথ চিলস, ফ্ল্যাঙ্ক পেন, পয়েন্টস টু আপার ইউটিআই। তো নিউলি ম্যারিডের ক্ষেত্রে দেখা যায় যে এরকম ইউটিআইটা বেশি ডেভেলপ করে। তো আপার ইউটিআই এখানে যে লয়েন পেন থাকবে, চিলসের। আপার ইউটিআই আমরা তো জানি যে এটা যে রেনাল, কিডনি এবং ইউরেটার, আর লোয়ারটা ইউরেথ্রা আর ব্লাডার। তাহলে এখানে মেনলি যে ফিভার, বার্নিং সেন্সেশন, মিকচুরেশনের সময় বার্নিং এরকম হতে পারে। তো রেনাল ড্যামেজটা অবশ্যই হবে লং স্ট্যান্ডিং আপার ইউটিআইতে। প্যারেন্টেরাল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইউজুয়ালি ট্রিটমেন্টের জন্য। আর লোয়ার ইউটিআই যেহেতু, সেক্ষেত্রে দেখা যায় যে ওরাল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং কোনো রেনাল ড্যামেজ হয় না। তো এই পার্থক্যটা।
তো দেখা যায় যে যদি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তখন এখান থেকে এটা আসলে সিস্টেমিক ইনফেকশন হওয়ার চান্সেস বেশি। তো তার হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন আইভি রুটে থেরাপি লাগবে। বাট লোয়ার ইউটিআইটা হচ্ছে গিয়ে লোকাল ইনফেকশনের চান্সেস বেশি, তো তখন তার ওরাল থেরাপিটা দরকার হবে। এই ছিল আমাদের ইউটিআই। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।